যুক্তরাজ্য অধিবাসী মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সাথে বিশেষ করে আছেন আমার পাশে ডক্টর আব্দুল বারিস ভাই এবং আপনার সবাই। তো আমি আপনাদের সবার আমার সালাম বৃন্দ শ্রদ্ধা। আল মাহমুদের রচনাবলীগুলো আনতে পেরেছি, এই জন্য শুরুতেই আমি অত্যন্ত আনন্দ বোধ করছি যে আজকের এই সাহিত্য আলোচনায়, এই আনন্দ ঘন আলোচনায় এই বইগুলো মনে হয় সবার কাছে প্রেরণা যোগাবে আল মাহমুদের এই সাহিত্য সংগ্রহ, নিজেরা এইগুলো সংগ্রহ করার জন্য। যা হোক, আমি তো সাহিত্যের ছাত্র না, যেটা সবাই বলেছেন, তবে এমনি আমাদের আব্দুল সালাম আজাদি ও মাঝে মাঝে লেখে, ওর বাংলায় আমি খুব প্রশংসা করি। তো যখন শুনলাম যে সে এখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবে, তখন কিছুটা আস্থা প্রতিষ্ঠিত হলো মনে যে হয়তো আমার খুব বেশি বলা লাগবে না। তবে আল মাহমুদ এবং আমাদের মল্লিক মতিউর রহমান ভাইয়ের কথা বলেছেন অনেকেই। মল্লিক মতিউর রহমান ভাইকে পরবর্তী সময়ে আল মাহমুদ খুবই স্নেহ করতেন। নোমান ভাই তো খুবই জানে, নোমান ভাই তো নিজে শিল্পীও ছিলেন আর কি। নোমান ভাই একেবারে শুরুতে। তো আল মাহমুদের সম্পর্কে আমরা কি বলবো, আমি কি বলবো, আপনারা সবাই জানেন এই কথা যে আমাদের মূলত আল মাহমুদ একজন পরিবর্তনশীল সমাজ পরিবর্তনের একজন নায়কোচিত মনোভাব নিয়ে জন্মগ্রহণ করা এক জীবন্ত মানুষ। কারণ ওনার যেভাবে বেড়ে উঠি, এটা ছোট্ট আত্মজীবনী, এটি প্রথম যখন প্রকাশিত হয় তখন ওটা উপরে মনে হয় প্লাস্টিকের একটা কাভার ছিল। আপনার যদি কেউ কিনে থাকেন, প্লাস্টিকের কাভার ছিল, ছোট সাইজের। সংগ্রাম পত্রিকার অফিসের পাশে কর্নারে একটা বইয়ের দোকান ছিল, যে সবসময় নোমান ভাইদের বিভিন্ন বিষয়ে ভালো সমালোচক ছিল। পত্রিকা, এই ডাইজেস্ট পত্রিকা বিক্রি টিক্রি করতেন, মনে আছে আপনার? হ্যাংলা করে প্রীতি প্রকাশ, হ্যাঁ, ওই জায়গায় উনি করতেন। তো ওইখান থেকে বইটি কিনি, আমি এক নিঃশ্বাসে পড়ে ফেলি। যেমন বুদ্ধদেব বসুর আত্মযৌবনিক যে গল্প, ঠিক আল মাহমুদের যেভাবে বেড়ে উঠি। আর আমার এক আত্মীয়, আমার বড় ভাই সম্বন্ধী কবি ফারুক মাহমুদ, চিনতেন কবি ফারুক মাহমুদকে। আগে যিনি আমাদের যখন ইসলামিক ফাউন্ডেশনের আগে ছিল ইসলামিক, এটা নাম ছিল কি, ফাউন্ডেশন হওয়ার আগে ইসলামিক একাডেমি। তো সেই ইসলামিক একাডেমি যে বদরুদ্দিন উমরের বাবা যেটা ডিরেক্টর ছিলেন, তখন ফারুক মাহমুদ এইখানে লিখতেন আর কি। তো আল মাহমুদ ভাইয়ের সাথে ফারুক মাহমুদের খুব সংযোগ। আল মাহমুদ মধ্যে আমি আসলে কবিতাকে যেভাবে উনি পরিচয় করিয়েছেন, কবিতা কেমন হবে এর একটি কবিতা ওনার আছে। তা এই কবিতা যে জীবনের জন্য, কবিতা জীবনের কথা বলে, কবিতা মানুষের কথা বলে। আমরা একসময় জানি রাবীন্দ্রিক যুগে পরে কল্লোল যুগের সাহিত্যিকরা যেমন আর্টস ফর আর্টসে, যেমন আমাদের আব্দুল সামাদ আজাদি উল্লেখ করেছে, সাহিত্য সাহিত্যের জন্য। তার মানে সাহিত্যকে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে, সাহিত্যের কবিতার শব্দ চয়ন টয়ন সবকিছু, গল্প লেখা, সাহিত্যিক তার নিজের জন্য কাজটি করেছেন, নিজের প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। সমাজ দর্পণ তার মধ্যে আসেনি, সমাজকে তিনি কেন্দ্র করেননি। কিন্তু আল মাহমুদ আধুনিক কবি, তার মধ্যে গ্রামীণ জীবন ফুটে উঠেছে চমৎকার শৈল্পিক মাধ্যমে, যেটা আমরা দেখি। জসিমউদ্দিনও একজন গ্রামীণ কবি, গ্রামের মানুষের জীবন, ধান ক্ষেত, তারপরে আপনার এই জসিমউদ্দিনের যে কবিতাগুলো দেখেন আপনারা, কিন্তু আল মাহমুদ একটা নতুন মাত্রা যোগ করেছে তার কবিতায়। এই জন্য আল মাহমুদ আধুনিক কবি। এবং যারা তার সমসাময়িক আমরা দেখি যে কবি, যিনি আল মাহমুদ এবং শামসুর রহমান এবং আল মাহমুদ দুজন কিন্তু বন্ধু ছিলেন। এবং আপনি জানেন আল মাহমুদের বাসায়, শামসুর রহমানের বাসায় আল মাহমুদ যেতেন।
আল মাহমুদের গেলে নামাজ পড়ার জন্য শামসুর রহমান জায়নামাজ বিছিয়ে দিতেন, এইরকম সম্পর্ক ছিল ওনার মধ্যে। তো আল মাহমুদের প্রথম উনি ছিলেন সাম্যবাদী কবি। চিন্তা, মানবতা, তার সমস্ত চিন্তা ছিল হলো শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। এই জন্য আল মাহমুদের সোনালী কাবিনী, আল মাহমুদ এর একটু লাইনটা যদি আমি উচ্চারণ না করি তাহলে হয়তো কিছুটা মাৎসন্যায় সায় নেই। আমি কৌম সমাজের লোক, সরল সাম্যের ধ্বনি তুলি নারী তোমার নগরে, কোন সামন্তের নামে কোনদিন রচিনি সলক। কাউকে তুষ্ট করার জন্যে কখনো কোনো শ্লোক রচনা করেন। তিনি কোনো রাজ সিংহাসনের কবি না, তিনি হলো জনগণের কবি, মানুষের কবি। শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের, মানে তার তরবারির ঝোলে এই নগ্ন মস্তকের পরে। আল মাহমুদ মানবতার কবি। তিনি যদিও ইসলামের দিকে তখন তার ট্রান্সফরমেশনটি হয়নি, তারপরেও আমরা দেখি আল মাহমুদের কবিতায় তিনি মানবতার জয়গান গেয়েছে। আপনারা সবাই গণকণ্ঠের কথা জানেন। গণকণ্ঠ আল মাহমুদ তিনি ৭১-এর পরে জেল খেটেছেন, যেটা আসাদ উল্লেখ করেছে যে উপমহাদেশ এবং সোনালী কাবিন, ওই কাবিলের বউ, এই দুটি আসলে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আল মাহমুদের উপন্যাস। এবং আল মাহমুদ সিদ্ধহস্ত ছিলেন উপন্যাসে, যেটা বাংলাদেশে আল মাহমুদের মানের কোনো কবির এইরকম ছিল না। আরেকটি জিনিস, আল মাহমুদের পান করে রক্ত, তারপরে জলবেশ্যা, এই কবিতার দিকে যে গল্পের দিকে তখন তাকানো হয় তখন দেখা যায় আল মাহমুদের মধ্যে একটা লিবিডো চরিত্র ছিল। সেটা হলো নারীর প্রতি আসক্তি, নারীর সঙ্গে এই বিষয়গুলোই। কিন্তু এমনকি আল মাহমুদের খুবই বড় সমালোচক হুমায়ুন আজাদও বলেছেন যে আল মাহমুদ যে লিবিডোকে যেভাবে প্রকাশ করেছে তার মধ্যে একটি শৈল্পিক মাত্রা দিয়েছে, তার মধ্যে নগ্নতার কোনো ছায়া নেই। এই জন্যই সৈয়দ শামসুল হকের কবিতায় লিবিডো আছে, তার গল্পে লিবিডো আছে, কিন্তু সেটা পড়লেই মনে হবে যেটা পড়া যাবে না। নামকরণে খেলারাম খেলে যা, এটা নাম শুনলেই হয়তো আপনি মানে পড়তে চাইবেন না। কিন্তু আল মাহমুদের প্রকাশ ছিল অত্যন্ত শৈল্পিক। এরপরে যে ট্রান্সফরমেশনটা হয়েছে আল মাহমুদের মধ্যে, আল মাহমুদের যে কবিতার যে সংজ্ঞা, কবিতা কেন, কবিতার মধ্যে দিয়ে কি ফুটে ওঠে, কি কাজ করে কবিতা মিররিং এর। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া। আল মাহমুদের বোন রাবেয়া। আল মাহমুদ এর বাবা রাত্রি ফিরে আসতেন। আল মাহমুদ বলছে কবিতা তো সেই ব্যঞ্জনা যেটা আমার মায়ের কথা বলে, সেই ব্যঞ্জনা সেটাতে আমার বোনের কথা বলে, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভিজানো কপাল। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন। সকালবেলায় যে আমরা নাড়া পড়াতাম না, সে বলে নাড়ার দহন। পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টের গন্ধ, উঠোনো ছড়ানো জাল, তার বাঁশ ঝড়ে ঘাসে ঢাকা দাদার কবর। তার মানে হলো এখানে গ্রামীণ সমাজের সবকিছুই উপাদান তার কবিতায় এসছে। এই জন্যই আমরা বলছি যে এই যে বহিঃপ্রকাশ, তোরা যাবি ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, এই যে কবিতার লাইন, এই কবিতার লাইনের মধ্যে এত শৈল্পিকতা নেই, যেটা গ্রামীণ জীবনের সবকিছুই কিন্তু আল মাহমুদের মধ্যে আছে। কিন্তু আল মাহমুদের মধ্যে একটা অনন্য শৈল্পিক মাত্রা দাঁড় করিয়েছে, একটা আধুনিকতার ছোঁয়া দিয়েছে। তারপরে দেখেন কবিতা তো ৪৬-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো স্বভাব, স্বাধীনতা, মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা হলো মিছিল থেকে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। তার মানে তার প্রতিবাদ এখানে ফুটে উঠেছে। আল মাহমুদ
ছিলেন হলো এই ধরনের কবি। কবিতা চরের পাখি, কোরানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছোড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা হলো মক্তবের মেয়ে, চুল খোলা আয়সা। কবিতা এত সহজ, এত মানুষের জন্য। কবিতা হলো সেই সমাজের জন্য না, কবিতা হলো সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের কথা বলে। কারণ মক্তবের মেয়ে চুল খোলা আয়সা আক্তার যখনই মক্তবে পড়তে যায়, সাথে সাথে সেপারা বা কায়দা দিয়েই চুল খোলা রাখা অবস্থায় কত সারল্য। কবিতা হবে এমন সরল, মানুষের কথা বলবে সরল ভাষায়। এটি আল মাহমুদের কবিতার আমরা দেখি তার কন্টেন্ট। আল মাহমুদ এই ধরনের কবি। আল মাহমুদের একটি ইন্টারভিউ আমি দেখেছিলাম। আল মাহমুদের কেউ অস্বীকার করতে পারে না আল মাহমুদকে। কারণ যতই আল মাহমুদকে মৌলবাদী কবি বলা হোক না কেন, পরিবর্তনের পরে হুমায়ুন আজাদ তাকে বলেছে, তারপরেও দেখি কিন্তু আমরা আমাদের যে শাহাবুদ্দিন, ফজল শাহাবুদ্দিন, আব্দুল মান্নান সৈয়দ, যার কথা একজনে বললেন যে ক্রিটিক সমাজের সবচেয়ে বাংলা সাহিত্যের যদি সমালোচনা সাহিত্যিক বলা হয় তাহলে তার নাম এক নম্বরে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তো সেই সবাই কবিতাই, সবাই লেখনীতে আল মাহমুদের শ্রেষ্ঠত্ব প্রমাণ পেয়েছে আল মাহমুদের কবিতার। আর তিনি যখন ট্রান্সফরমেশন হলেন, এই ট্রান্সফরমেশনের সম্পর্কে তাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। যেটা আমি এক নজরে দেখেছি, বক্তিয়ারের ঘোড়া যিনি লিখলেন আরব রজনীর রাজাহাঁস, এরপরে উনি কবিতা লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আপনারা একটা জিনিস দেখেন যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কত গান লিখেছে। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে আরবি যে কবিতা, সেই কবিতা হয়তো এখানে আলোচনা আমরা করব না, কিন্তু আল মাহমুদের কবিতা দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, তখন সমাজটা কেমন ছিল? লাঞ্ছিত এবং শোষিত সমাজ ছিল। সেই লাঞ্ছিত এবং শোষিত সমাজের মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়তি জীবনের আগে যে জীবনটি, সেই জীবনটা দেখেন, তিনি ছিলেন সমাজের মানুষ, তিনি সমাজের কল্যাণের কাজ করেছেন। যখন হেল্পফুল ফিজল করা হলো, তার মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে আপনারা যে কুরআনে মজিদ নাজিলের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত কম্পিত হয়ে বাসায় ফিরেছেন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, তখন আমার ভয়ে আমি মানে তিনি প্রকম্পন ওনার শরীরে শুরু হয়েছে। তখন ওনাকে সান্ত্বনা দিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি ভয় পাবেন না, যে আপনি তো যে দরিদ্র মানুষকে সেবা করেন, আপনি যারা নগ্ন তাদেরকে কাপড় পরান, আপনি তো মানুষের কল্যাণে কাজ করেন। তাহলে এই মানে আমি আরবি এটা ভাবার্থটাই বলছি আর কি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শোষিত বঞ্চিত মানুষের জন্য এসেছেন, যে সমাজে জীবন্ত মানুষকে হত্যা করা হতো, সমাজটা ছিল এই রকম, যে সেই আল মাহমুদ তার কবিতায় দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, লাঞ্ছিতের আসমানে তিনি যেন সোনালী গল, ডানার আওয়াজে তার কেঁপে ওঠে বন্দির দোয়ার, ছিন্ন ভিন্ন হয়ে যায় জাহেলের সামান্য শিকল, আদি গন্ত ভেদ করে চলে সেই আলোর জোয়ার। রাসূল যখন এসেছেন তখন আলোর জোয়ারে পৃথিবী উদ্ভাসিত হয়েছে। আল মাহমুদের কবিতায় কত চমৎকার ভাবে এসেছে। আপনি আমি, কবিরা কথা বলেন স্রষ্টার মুখে, কারণ কবিরা যে কথা বলেন, আপনি কবি পরবর্তীতে ওই ছন্দ আর লিখতে পারেন না। এই জন্য বলা হয়ে থাকে যে কবি স্পিক্স, যে poet speaks in the mouth of God Almighty। আল মাহমুদ যে জীবন্ত একটি গিফটেড কবি, তার এই লেখনের মাধ্যমে ফুটে ওঠে। এবং কত শক্তিশালী কবি, এবং যে বিষয়গুলো চয়ন করেছেন সেটি হলো যে মানবতার
মুক্তির জন্য রাসূল এসেছে। আর আল মাহমুদের কবিতা মানবতার মুক্তির গান গেয়েছে। আল মাহমুদের সাথে আমাদের সময়ে পড়তো সালাউদ্দিন ইসলামী, সালাউদ্দিন আইয়ুব, এখন আমেরিকান এক ইউনিভার্সিটির শিক্ষক আছেন, আর আমাদের রামনির রহমান দীপু। তারপরে এমন লেখায় তো ছিলেনই মোশাররফ হোসেন খান, বাংলা সাহিত্য পরিষদ, এর দু একটি ইসে আমি গিয়েছি, আল মাহমুদের আলোচনা শুনেছি আর কি সেখানে। তবে আল মাহমুদের মতন কবি উনি এই পৃথিবী থেকে চলে গেলেন, আমাদের দুঃখ জাগে। গত স্বৈরাচার সরকারের সময় আল মাহমুদ মৃত্যুবরণ করলেন, কিন্তু তদানীন্তন প্রধানমন্ত্রীও শোকবাণী দিলেন না, আর প্রেসিডেন্টও শোকবাণী দিলেন না। লজ্জা হয়। কিন্তু এই কুদ্দুস বয়াতি তিনি অসুস্থ হলেন, কুদ্দুস বয়াতি যিনি চুল থেকে শুধু এই গানই করেছেন, হ্যাঁ, তিনি যখন অসুস্থ হলেন তখন কিন্তু শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট উভয়ই মানে তার স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু আল মাহমুদের মতন কবির জন্য কিন্তু স্টেটমেন্টও দেয়নি, কোনো শোক তো দূরের কথা। এটি হলো আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি, এটি ডিসকাস ফর আস, তা আমাদের জন্য অভিশাপ, জাতির জন্য অভিশাপ। আল মাহমুদ হলো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। আল মাহমুদের রেখে যাওয়া গান, কবিতা, উপন্যাস আমরা যদি পড়ি, আল মাহমুদের প্রতিটি গল্প, আপনারা এখানে যখন আলোচনা করছেন, আপনাদের দীর্ঘদিন ধরে আলোচনা করা উচিত, কারণ আল মাহমুদের উপমহাদেশ এবং কাবিলের বন, স্পেসিফিক আলোচনা হওয়া উচিত। আল মাহমুদের সোনালী কবিতার উপরে, সোনালী কাবিনের পরে আমার আলোচনা হওয়া উচিত। সোনালী কাবিন যখন ছিল তখন আল মাহমুদের চিন্তা ভাবনা, দর্শন ভিন্ন ছিল। পরিবর্তনের যুগে আল মাহমুদ যে চিন্তা ভাবনা করেন, সেখানে দেখেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কবিতা লিখেছেন। অনেক ইসলামের আরো তার উপন্যাসে, যেটা আমাদের ঢাকা ডাইজেস্টে তিনি আরাফার ময়দানের সারা পৃথিবী থেকে উঠে আসা সমগ্র মুসলিম মানবতার জেগে ওঠা ফেনা, এর সাথে উনি তুলনা করেছেন যে ওখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক, এই যে আওয়াজ, এই আওয়াজের প্রসঙ্গে আল মাহমুদ বলেছেন সারা পৃথিবীর মুসলিম সমাজের রক্তকণা থেকে ভেসে ওঠা ফেনা, এর সাথে তুলনা করেছেন, মানে এই আওয়াজ। এই জন্য আল মাহমুদ আমাদের বাংলা সাহিত্যের সেরা কবি, এখন সবাই স্বীকার করে। আর আল মাহমুদ মুসলিম ঐতিহ্যের কবি, আল মাহমুদ মানবতার কবি, আল মাহমুদ আমাদের সাহিত্যের পথ নির্দেশক। আপনারা আল মাহমুদের সাহিত্য সমালোচনা করুন, তার উপরে লিখুন, তাহলে আল মাহমুদ প্রতি আমাদের যে দায়ভার, সাহিত্যের প্রতি যে দায়ভার, এই দায়ভার, এই ঋণ হয়তো আমরা পরিশোধ করতে পারবো। আপনারা এই চমৎকার আয়োজন করেছেন, আমি এখানে উপস্থিত থাকতে পেরে যা আলোচনা করলাম এক্সটেম্পর, আগের থেকে প্রস্তুতি নিলে হয়তো কথাগুলো আরো শৃঙ্খলিত হতে পারত, সুন্দর হতে পারত। আর সবাইকে অনেক ধন্যবাদ, খুবই আনন্দিত এখানে এসে অনেকের সাথে দেখা হচ্ছে। বাকি সময় আমরা ব্যক্তিগতভাবে কথা বলবো। এই আয়োজনের জন্য লমেটিক সলিসিটারকে ধন্যবাদ জানাই, আমার ছাত্র আসাদকে ধন্যবাদ জানাই। আসাদ, আমাদের মামুন, তারপরে আমাদের ফখরুল, এই কয়দিন আমাকে সেবা দিয়েছে, আমাদের তারিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবাই, এটা অভিভূত হয়ে গেছি আমি খুব প্রীত এবং অভিভূত, এবং তাদের প্রতি আমার কাছে মনে হচ্ছে আই এম ফিলিং ইন্ডেটেড টু দেম, যে আমি তাদের এই যে ভালোবাসা, এই ভালোবাসার ঋণ কিন্তু রিমেইনস আনপেইড ফরএভার, কখনো এটাকে পরিশোধ করা যায় না। তো এটা পরিশোধ আমি করতে চাই না, তবে ভালোবাসা দিয়ে পূরণ করতে চাই। সবার ভালোবাসার মূল্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিক পৃথিবীর মানুষের জন্য কাজ করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দিক ঈমান এবং আকীদার পরে থাকতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা হলো, আমি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমরা যেন এই সুন্নতের পরে থাকি, পৃথিবীর মানুষের কল্যাণে আমরা কাজ করি, তাহলে আমাদের জীবন সার্থক।
ইনশাআল্লাহ। That's a wonderful thing. And তাহের ভাই যেটা বলছেন, really agree. এখানে যারা আসছেন আপনারা cream of the cream of Bangladeshi society. তো আমার সংক্ষিপ্ত মানে এনকাউন্টার হলো আল মাহমুদের সাথে, আমার ভাইয়ের সাথে। আমিও একসময় কবিতা লিখতাম, আবেগে ছিলাম, এবং 78 থেকে 79-এ আমি এয়ারফোর্সের ট্রেনিংয়ে যখন আসি তখন একা ছিলাম, তখন বেশ কিছু কবিতা লিখেছি। এবং পরে একটা বই আকারে বের করার সময় একজনে বলল যে আল মাহমুদের ভাই কোনো বাণী নেওয়া যায় কিনা, এখানে আছে একটাই মাত্র আছে। তো সৌভাগ্যক্রমে 90 শেষে, আমার এক্স্যাক্টলি মনে নাই, করটিয়া সাদাত কলেজ, আমি টাঙ্গাইলের মানুষ, তো সাদাত কলেজে ওনাকে মেহমান করে, আমাকে মেহমান করে, ওনার সাথে একদিন আমি কাটিয়েছি। সুবহানাল্লাহ। আমি তারপরে ওনার ইন্তেকালের সময় আমি একটু পড়বো আমি আর কি, মানে মৃত্যুর ফেরেশতা যখন আসে, ওয়ান্ডারফুল। আমি এটার মতো মানে স্পিরিচুয়ালি রিচ কথা আমি পাইনি আর করে। তো প্রথমে ল ম্যাট্রিকের ভাইদেরকে বা এখানে যারা দায়িত্বশীল আছেন সবাইকে আমি মানে মানে রিয়ালি ধন্যবাদ জানাই যে এই যাতে একটা প্রোগ্রামের অর্গানাইজ আপনারা করেছেন। এবং এটা আমি জানতাম না যে ল ম্যাট্রিক এত বড় হয়েছে, আসলে আজকে আমাকে আসার এখানে দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমি অনেকে চিনি পার্সোনালি, তো জাযাকুমুল্লাহ খায়ের ফর অর্গানাইজিং দিস। দ্বিতীয় হলো যে আমাদের যে মেহমান প্রফেসর আমাদের সামনে আসছেন, তার সম্বন্ধে আমি শুনেছি, মানে যেহেতু এনকাউন্টারের প্রথম কয়েকদিন আগে আমি বার্মিংহামে এমসিপির AGM ছিল, মানে সারা একটা দিন, ওনাকে জাস্ট কিছুক্ষণ আমি দেখেছি, তখনই আমি বুঝেছি যে হি ইজ ফার্স্ট, হি ইজ ট্যালেন্টেড, হি ইজ ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বয়স আমার থেকে কিছু ছোট, কিন্তু আমার মনে হয় যে একটা ইউনিভার্সিটি যেভাবে তিনি দায়িত্ব পালন করছেন, আজকে তার যেটা কথা শুনলাম, মানে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শুড বি প্রাউড অফ ভাইস চ্যান্সেলর্স লাইক হিম। এবং আসলে বাংলাদেশের একটা মৌলিক পরিবর্তন হওয়া দরকার, যেটা আমরা সংগ্রাম করছি। কথা এসেছে যে মানে আমাদের যে ট্যালেন্টগুলো আছে, মানে সায়েন্সের একজন ট্যালেন্ট ছিলেন যার নামে কিছুদিন আগে প্রফেসর ফজলুর রহমান, যাকে টিউবুলার আর্কিটেক্টের ফাদার বলা হয় আর কি, তিনি শিকাগোতে সিয়ার্স টাওয়ার্স তৈরি করেছেন। তার আগে বুয়েটে তিনি ছাত্র ছিলেন, চাকরি নিতে যান, সেখানে চাকরি দেওয়া হয় নাই তাকে, পরে তিনি চলে গেছেন, কিন্তু সেখানে সারা দুনিয়ার মধ্যে একটা রিনাউন্ড ফিগার হয়েছে। এরকম বাংলাদেশের কবিতা বা লিটারেচার জগতে নজরুল, ফররুখ, আল মাহমুদ, আমি তো মনে করি কে কাছে বলে আমার বলা মুশকিল, ইচ ওয়ান ইজ বেটার দেন ইচ ওয়ান। তো সেই হিসাবে আমার মনে হয় যে নতুন পরিবর্তন যেটা আসছে বাংলাদেশ টু, আমাদের সবার চেষ্টা করা দরকার বাংলাদেশের ভেতরে এবং এখান থেকে। এবং এখান থেকে আমার মনে হয় একটা ভয়েস যাওয়া যেতে পারে যে দিস থ্রি জিনিয়াস, আমাদের লিটারারি জিনিয়াস, এবং মানুষ হিসেবে তারা ছিলেন উৎকৃষ্টতম মানুষ, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া দরকার, এবং তাদের জন্মদিবস থেকে শুরু করে যেগুলো দরকার বাংলাদেশে। কারণ ইতিহাস আমাদের স্মরণ রাখতে হবে। বখতিয়ারের ইতিহাসটা, আমি পার্সোনালি ফিজিক্সের মানুষ, মানে পদার্থ বা অপদার্থ, কিন্তু আমি ইতিহাস পছন্দ করি, এবং আমি এটা মনে করি যে জাতি তার ইতিহাস জানে না তার ভবিষ্যৎ নাই। এ নেশন দ্যাট ডাজন্ট নো হিস্ট্রি দে মর্গেজ দেয়ার ফিউচার, একটা প্রভাব আছে একটা আর কি। তো আমরা আমাদের ইতিহাস যেটা আছে, মানে ইতিহাসের কিছু খারাপ সাইডও আছে। আমরা পরাধীন ছিলাম 190 বছর, এবং পরাধীনের পরে আমরা আমাদের অনেক কিছু চেঞ্জ করতে পারি নাই, কিন্তু বেঙ্গলি সালতানাতের ইতিহাস আমাদের জানা দরকার। সেখানে উপমহাদেশের সবচেয়ে বড় একটা সাম্রাজ্য ছিল, এবং অনেকগুলো করণ রাজ্য ছিল, এবং কবি আলাওল থেকে শুরু করে আরও অনেকের একটা মহা কারখানা ছিল সেই বেঙ্গলি সুলতানাত। 1400 শতক থেকে 1700 শতক, 300 বছর পর্যন্ত আমাদের একটা সালতানাত ছিল। কিন্তু তারপরে বর্তমানে কয়েকশো বছরের ইতিহাস, 268 বছর যদি 1757 করি, আমরা আসলে পরাজয়ের মধ্যে আছি। আমরা উঠতে পারি নাই, এবং ওঠার জন্য চেষ্টা করলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদের নিজেদের লোক বাধা দেয় এবং পাশের লোকেরাও আমাদের বাধা দেয়। তো এটা একটা বিরাট কিছুটা পলিটিক্যাল ডিসকাশন, এবং আমি পলিটিক্যাল জগৎ, আমি পলিটিক্স সাইডটা অ্যাভয়েড করি, কিন্তু পলিটিক্যাল জগতের খবরটা আমরা রাখি। বর্তমানে যেটা হচ্ছে গাজায়, সারা দুনিয়ার মুসলমানদেরকে যাবে দাবিয়ে রাখা হচ্ছে। যে দেশে আমরা আসি, এই দেশ মুঘল সাম্রাজ্য ধ্বংস করেছে,
এই দেশ অটোমান সাম্রাজ্য ধ্বংস করেছে এবং পরবর্তী সময় এরা আমেরিকার হাতে আমাদের সারা দুনিয়ার ভার ছেড়ে দিয়েছে। আমি এই জিনিসগুলো বেশি চিন্তা করি এবং আমি বলতে গেলে 100% এনার্জি যা ছিল আমার সামান্য দেওয়ার ব্রিটিশ মুসলিমের বিলাতের জন্য দিয়েছি। গত দুবার আমি দেশে গিয়েছি এবং মোটামুটি দেশের সাথে একটা বাংলাদেশের সাথে মাটির সম্পর্ক, যেটা আমি ছোট্ট গ্রামে বড় হয়েছি এবং আমার আব্বা কবিতা মানে কথার মধ্যে কবিতা বলতেন। আমি নিজে কবি ছিলাম না, কিন্তু ছোটবেলা মনে আছে যখন মাঝে মাঝে গরু নিয়ে গ্রামের এক গ্রাম থেকে আসতাম, কৃষকের ছেলে, মধ্যবিত্ত কৃষকের ছেলে, আমি মানে গলার স্বর ফাটাই আমি গান গাইতাম। একটা করি আমার মনে আছে, মনরে ভবের নাট্যশালায় মানুষ চিনা দেয়, এটা আমার খুব প্রিয় গান ছিল এবং আমাকে ছোট্টবেলা থেকে এখন গ্রামে গেলে মনে করে যে আমি এই গানটা গাইতাম আর কি। তো আসলে কবিতা, লিটারেচার, তারপরে এই সমস্ত সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সামহাও আমি এখান থেকে দূরে সরে গিয়েছি। আজকে এটাকে আমাকে রিভাইভ করে দিচ্ছে সোসাইটির এই অবদান এবং আমাদের প্রফেসর নসরুল্লাহ। আলহামদুলিল্লাহ, I was really impressed with him in Birmingham. I'm really impressed with what he has said এই সংক্ষেপ সময়ে। তো শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হলো যে আল্লাহর রহমতে আপনাদের প্রত্যেকের কথা থেকে যারা কথা বলেছেন এখানে আমি শিখেছি এবং এত প্রতিভা আমাদের মধ্যে আছে। এটা যেহেতু আমি কমিউনিটির সাথে যোগাযোগ কম ছিল, আপনারা অনেকেই জানেন, আমি কমিউনিটির বাইরেই ছিলেন বলা চলে, মানে সরকারের বিরুদ্ধে ফাইট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ফাইট করে যাচ্ছি এবং ইসলামোফোবিয়া এমন মাত্রায় বাড়ছে, এটা যদি আপনারা খবর রাখেন তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন, আমি বলবো না এটা। তো মেইন স্ট্রিম সংগঠন, মেইন স্ট্রিম প্রতিষ্ঠানের সাথে, অলিম্পিক বোর্ডের সাথে জড়িত থাকার কারণে মোটামুটি একটা সম্পর্ক আছে খবর নেওয়ার। এবং আমি রিয়েলি ওয়ারিড যে মানে দুনিয়া যেভাবে আমাদেরকে দেখে, শত্রু মনে করে, আমরা কিন্তু আমাদের নিজেদের যোগ্যতার মাপ এরকম করি না, ফলে আমরা একটু পিছনে পড়ে থাকি, মেইন স্ট্রিম সমাজের সাথে মেলামেশা কম করি এবং এর পুশ করে যে সমাজের এডুকেশন, মিডিয়া, পলিটিক্স, পলিসি মেকিং অন্য জাতিরা আছে, আমরা কিন্তু পিছনে পড়ে আসি। তো এটা আজকে আলোচনার একটা বিষয় না, কোনো এক সময় হতে আলোচনা আমি করবো। তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে কবি আল মাহমুদের মানে ভুল ত্রুটি যেটা সবারই আসতে বা থাকবে, আলোচনা মাফ করে দেন, জান্নাতে নসিব করেন। এবং এটা আমি নিজেকে সহ আপনাদেরকে যা স্মরণ করে দিতে চাই, রিয়ালি এটা আমি নোট করে রেখেছি এবং ওনার কবরের মধ্যে ইয়ের মধ্যে স্টোনের মধ্যে আছে আর কি, পিছনে আর কি। সেটা হলো যে আসসালামু আলাইকুম আহলাল কুবুর। কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুক্রবারে মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাকিদ অপ্রস্তুত এলোমেলো এই গৃহের আলো অন্ধকারে ভালো মন্দ যা ঘটুক মেনে নেব, এ আমার ঈদ। I cannot think of any better writing than this one. এটা একটা spiritually so deep এবং এটা মানে ভাব এবং এটা এত গভীরের কথা, এটা একমাত্র স্পিরিচুয়ালি রিচ পার্সন সেটা লিখতে পারেন। ওনার ব্যক্তিগত জীবন শেষের দিকে আমি মোটামুটি কিছু জানি, মানে আল্লাহর রহমতে তিনি শুধু মানে ওনার জীবনটা শেষে অনেক পরিবর্তন করে নিয়েছেন। আমরা ছাত্র থাকা অবস্থায় ওনার কথা শুনেছি, বিপ্লবী কবি হিসাবে, পত্রিকা সম্পাদক হিসাবে, সেটা আরেকটা জগৎ ছিল। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। আপনারা এখানে যারা তার ব্যাপারে কথা বলেছেন, আপনাদেরকে এই কথা বলার ওসিলায় এই কথাগুলোকে সাদাকায়ে জারিয়ার মর্যাদা আল্লাহ তাআলা দিন, যেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে এবং বাংলাদেশি কমিউনিটি এবং মুসলমানদেরকে বর্তমান যে দুরবস্থায় আমরা আছি এখান থেকে উদ্ধার করে একটা রাস্তা বের করে দেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিন্সিপাল ব্যারিস্টার সলিসিটর আসিফুজ্জামান, নর্মেটিক সলিসিটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চিফ গেস্ট আমাদের আমার সরাসরি শিক্ষক নসরুল্লাহ স্যারকে পেয়েছি এবং ওনার সহধর্মিনী আমাদের ভাবি, ওনাকেও আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। তো আমি 4টা পয়েন্টের মধ্যে কথা বলবো। প্রথম পয়েন্ট হলো যে আমরা এই যে ইভিনিং আড্ডাটা কেন করি, আমরা যারা প্রফেশনাল, যারা মানে মানডে টু ফ্রাইডে বিজি থাকি, অনেক সময় আমাদের স্ট্রেসের কারণে আমরা একটু এক্সস্টেড হয়ে যাই, সেটাকে একটু
এর আগে বেশ কয়েকটা আড্ডা করেছি, যেমন আল্লামা ইকবালকে নিয়ে আমরা একটা আড্ডা করেছি, আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়ে একটা আড্ডা করেছি। তো কবি আল মাহমুদকে নিয়ে আমরা আজকে আড্ডাটা শুরু করেছি স্যারকে দিয়ে এবং স্যারের সহকর্মীকে দিয়ে। কবি আল মাহমুদের পুরা তার রচনা, এই যে 13টা খণ্ডে তার রচনা বলে আমরা আলহামদুলিল্লাহ শুরু করতে পেরেছি। আমরা আশা করি যে এখান থেকে উপকৃত হতে পারবো। আসলে কবি আল মাহমুদের সাথে আমার পরিচয় আমি বলবো যে উপমহাদেশ উপন্যাস দিয়ে। আপনাদের অনেকেই তো মনে আছে ঢাকা ডাইজেস্টে উপমহাদেশ উপন্যাসটা রেগুলার ছাপা হতো। আমরা তখন স্কুলের ছাত্র, আমরা এই ঢাকা ডাইজেস্ট পড়তাম, প্রতি মাসে অপেক্ষা করতাম যে কখন ডাইজেস্ট আসবে। আসলে টার্গেটটা ছিল, মানে আকর্ষণটা ছিল এই উপমহাদেশ উপন্যাসটা। তো যখন ওই উপমহাদেশ উপন্যাসটা পড়তাম আমার কাছে মনে হতো যে আসলে এটা রিয়েল কোন ঘটনা। মুক্তিযুদ্ধকে সামনে রেখে মুক্তিযুদ্ধের ইতিহাস উনি বর্ণনা করতে যে এগুলো লিখেছে। তো এরপরে আমি কাবিলের বোন এই বইটা পড়েছি, আরো বেশ কিছু ওনার রচনা পড়ি এবং পড়া শুরু হয়েছে। কিন্তু গত বছর যখন আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসলো একটা পাকিস্তানি ফ্যামিলি থেকে, তখন আমার কাছে মনে হলো যে আমার কাবিলের বোনটা আবার পড়া উচিত। কেন সে কাবিলের বোনে আমার শেখ কাবিলের বোনের কথা বলেছে কয়েকবারই। সেখানে মানে পাকিস্তানি ফ্যামিলি এবং বাঙালি ফ্যামিলির একটা সম্পর্ক এবং বিবাহ, এর পরবর্তীতে সামাজিক অবস্থান কি হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, সেখান থেকে এবং পরবর্তী এটা উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আগে কাবিলের বোন যখন পড়েছি আমি, তখন আসলে ওখান থেকে কিছু ইতিহাস সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। কিন্তু গত বছর যখন কাবিলের বোন সংগ্রহ করে পড়লাম, তখন সেখান থেকে কিন্তু সামাজিক কি অবস্থা হতে পারে সেটা আমি শেখার চেষ্টা করেছি। তৃতীয় যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নসরুল্লাহ, উনি আমার সরাসরি শিক্ষক। উনি যখন বিশ্ববিদ্যালয়ে নতুন জয়েন করলেন, আই থিঙ্ক 94 সালে যখন উনি জয়েন করলেন, তখন আমি 4th ইয়ার ছাত্র। তো আমি একদিন 4th ইয়ারে পরীক্ষার পেপারে পরীক্ষা দিচ্ছি, একজন শিক্ষক আমার পরীক্ষার পাশে এসে বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। তো আমি মনে করলাম যে আসলে উনি কি আমাকে সন্দেহ করতেছেন যে আমি নকল করছি বা অন্য কিছু। তো আমি আমার মতো করে লিখে যাচ্ছি। কিছুক্ষণ পরে এসে উনি আমাকে বলতেছে, তুমি কি সিরাজের ভাই? আমি বলছি হ্যাঁ আমি সিরাজের ভাই। তার মানে আমার বড় ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই না, আমার 2 ভাই বড় ভাই। সেজো যে উনি এবং স্যার একসাথে পড়েছেন, ঢাকা লেভেলসে একসাথে পড়েছেন, কিন্তু উনি আমার চেহারা দেখে সিরাজের ভাই হিসাবে উনি কিন্তু আবিষ্কার করে ফেলেছেন আর কি। এরপরে তো বিশ্ববিদ্যালয়ে তো আমরা আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর আমি ছিলাম, 97 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছিলাম। উনি ওই সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, প্রফেসর হিসাবে ছিলেন। এইভাবে বিভিন্ন সময় ওনার সাথে আমার সাক্ষাৎ এবং বিভিন্ন হয়েছে। বিশেষ করে যে ছাত্র রাজনীতি করতাম আমাদের বেশি যোগাযোগ ছিল আর কি প্রক্টরের সাথে এবং অন্যান্য পজিশনে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাতে আমাদের রোমান্টিক সলিসিটার্স ফার্মকে, আমাদের 7 জন রেখে আপনাদের যারা আছেন পুরো গ্রুপকে, যে আজকে আপনারা একটা আড্ডা জমিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পর্যায়ে যেখানে এসেছেন, আমাদের প্রবাড়ি আছেন, এখানে যারা আছেন সবাই আমাদের কমিউনিটির ক্রিম অফ দ্য সোসাইটি যাকে বলে, অত্যন্ত প্রাণ কমিউনিটি। এবং আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের কারোয়াদি কবিতার স্রষ্টা কবি আল মাহমুদকে। উনি তাতে এসেছিলেন, আমাদের সাহিত্যজীবী ভাই ওনাকে অনেক সম্মান দিয়েছেন, এখানে অনেক সম্বর্ধনা সভা এখানে হয়েছে। ওনার সাথে আমাদের দেখা হয়নি, দেখেছি ওনাকে। একসময় ওনার দৈনিক গণকণ্ঠ পড়তাম, গণকণ্ঠের যে আওয়াজ আর ভাষা আর বক্তব্য ছিল, এরপরে আল্লাহর দেখা আস মেহরবানি, উনি যে সত্যের পক্ষে, উনি যে আল্লাহ দিনের পক্ষে আল্লাহ বলে চিন্তা করে দিয়ে দিলেন। এবং উনি যেভাবে যে সৃষ্টি উনি রেখে গেছেন পৃথিবীতে যুগ যুগ ধরে, আমরা মুসলমানরা, বাঙালি সমাজ, বাংলাদেশিরা আমরা শ্রদ্ধা স্মরণ করবো। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত ত্রুটি আল্লাহ মাফ করে দিন, বেহেশতে আল্লাহ উচ্চমার্গের স্থান দেন। এবং আমি আমাদের আজকে আমাদের প্রফেসর ভাইস হয়ে এসেছেন, ওনার দীর্ঘায়ু আমরা কামনা করছি। এবং আপনার স্যার এবং ওনাকে আপনি আজকে নিয়ে এসেছেন, এটা আমাদের গর্বের ব্যাপার। এইভাবে যাতে আমরা আরও আড্ডা দিতে পারি, আরও জমতে পারি, আপনাদের সেই তৌফিক আল্লাহ দান করুন। এই পর্যায়ে ডাকছি আমাদের সাংবাদিক সাইদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সত্যি সৌভাগ্যের, এটা আনন্দের।
আমরা কবি আল মাহমুদকে নিয়ে এই বিলেতে বসে কথা বলছি হৃদয় থেকে, কথা বলছি প্রাণের উচ্ছলতায়। কারণ তিনি আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের বাঙালি সংস্কৃতিকে, বাংলা সভ্যতাকে এক উঁচু বাঁকে নিয়ে গেছেন। তিনি আমাদেরকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে এসেছেন। তিনি আমাদেরকে মুসলিম সভ্যতার দিকে ধাবিত করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন এতদিন যারা অন্ধকারে ছিল, যারা মরীচিকায় আমাদের ঘুরপাক খাওয়ার জন্য ব্যতিব্যস্ত ছিল, তাদের সব ষড়যন্ত্র নিপাত করে দিয়ে তিনি সত্য সুন্দরের দিকে মানুষকে আহ্বান করেছেন। আল মাহমুদ প্রথম বাংলা ভাষার কবি, যিনি সব কিছু দেখেছেন, সব পথ মারিয়েছেন এবং তিনি শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন সত্য সুন্দরের পথ একটাই, সেটা ইসলামের পথ। আল মাহমুদ জেলের ভিতরে, তখন তিনি নাস্তিকতায় নিমজ্জিত, তিনি অনুসন্ধানী ছিলেন। তিনি অনুসন্ধান করছিলেন মুক্তির, মানবতার, মানবিকতার, কিন্তু তখনও তিনি আলোর কাছে পৌঁছতে পারেননি। তিনি যখন অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন, সেখানে কবি ফররুখ আহমদ তাকে একটি বাংলা কোরআন দিয়েছিলেন, বাংলা ভাষার একটি বই দিয়েছিলেন, যেটা মূলত কোরআন। সেটা পড়তে পড়তে এক জায়গায় গিয়ে যখন তিনি দেখলেন তার ছেলের বারান্দায় যে ফুল ফুটে, এই ফুলটা কিসের? একটা গাছ থেকে এত রং এত রূপ কিভাবে আসে? এটা সহজাত নয়, তাহলে এর পিছনে কোনো স্রষ্টার কারুকাজ আছে। আর সেখান থেকেই তিনি এই সত্য সুন্দরকে আবিষ্কার করেন এবং আল্লাহর পক্ষে এবং আল্লাহর মহানুভবতায় বিশ্বাসী হয়ে ওঠেন। কবি আল মাহমুদকে আমরা যত গভীরভাবে জানব, তখন তার প্রেম, প্রীতি, ভালোবাসার গল্প, কবিতা, উপন্যাসগুলো অন্য এক জায়গায় রেখে দিতে হবে। সব কিছু মারিয়ে যখন তিনি সত্য সুন্দরের কথা বলেছেন, সেই জায়গায় আমরা ফিরে আসতে পারব। অতএব আল মাহমুদকে অধ্যয়ন করুন, সত্য সুন্দরকে জানুন, নিজেকে জানুন, বিশ্বাসী হন এবং বিশ্বকে নতুন দিগন্তে উন্মোচিত করবার সংগ্রামে জড়িত হন। আল মাহমুদের এই অনুষ্ঠানে আপনারা যারা সুধী, অতিথি এবং বিশ্বজনের এসেছেন, সবাইকে সালাম শ্রদ্ধা জানিয়ে আল মাহমুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে সংক্ষেপ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সাংবাদিক সাইদ চৌধুরী ভাই। আমি এখন হুজুর মানুষ, একেবারে প্রান্তিক অর্থবোধক হুজুর। আমাদের আলোচনা ফতোয়া ধরনের হয়, সাহিত্যে হয় না। সাহিত্যে গ্রে এরিয়া থাকে, ওখানে মুমিন, মুনাফিক, মুমিন, কাফির এরকম ভাবে কিছু বলার জায়গা থাকে না। ওখানে গ্রে এরিয়াতে মানুষ ঘুরে বেড়ায়, কখনো তাকে কাফের বলি, কখনো কাফের বলতে পারি না, আমার কৈফিয়ত লেখে। আমি হলাম মোহাম্মদী পত্রিকার ধরেন একজন ফতোয়াবাজদের ফতোয়া দিয়ে গেছে। এই জন্য আমার এখানে যে ফতোয়াগুলো আছে আপনারা মাফ করে দেবেন। আমি টাইটেল রেখেছি উজু করে সাহিত্য হয় না কবি আল মাহমুদ। এটা তার একটা দারুণ কথা, যেটা আমাদেরকে আলোড়িত করেছিল 1989 সালে। আমি এখানে লিখেছি যে কেন এই টাইটেলটা দিয়েছি। আমরা যারা মনে করি উনি ইসলামিক সাহিত্য আবার নারীদের স্তন নিয়ে কথা বলেছেন, এটা আমাদের তখন হয়তো বলতে কি ধরনের ইসলামিক সাহিত্যিক। ওনার ওই ভাষায় দেখো উজু করে সাহিত্য হয় না। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এই জন্য আর্টিকেলটা সম্পূর্ণ পড়ি। তো আপনারা যদি মানে অনুমতি দেন তাহলে পড়ো, আর না হলে আমি আমার কথা বলে চলে যাব। 1989 সালে ডক্টর তরিক ভাইয়ের স্ত্রী, আমার শ্রদ্ধেয় ভাবি, কবি আল মাহমুদের একটা সাক্ষাৎকার নেন। ভাবি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের ছাত্র। তিনি ঘুরে ফিরে একটা কথা কয়েকবার কবিকে জিজ্ঞেস করেছেন, সাহিত্যে তার অশ্লীলতা তার জন্য এখন ইসলামী জীবনে এসে খারাপ লাগে না। তিনি বলেছিলেন, দেখুন আসলে আমি মনে করি উজু করে সাহিত্য হয় না। সেই থেকে কবির সাথে আমার পরিচয়, আলাদা পরিচয়। আগে তার
কবিতা পাঠ্যপুস্তকে পড়েছি, সংখ্যাসমূহে দেখেছি, কিংবা সাহিত্যের নানা অনুষঙ্গে তার কবিতায় ভেসেছি। কবি যতগুলো বই আমার হাতের নাগালে পেয়েছি তার উপরে অনুসন্ধিৎস নজর ফেলে দেয় কবিতার জীবনে 3টি পর্যায়ে অতিক্রম করেছেন। আমি এই যে শব্দগুলো নিয়েছি তার শব্দ থেকে। একটা হলো উদ্দীপন, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। এই জীবন তার কৈশোর থেকে 1971 সালের যুদ্ধ পর্যন্ত এই জীবনে তিনি ছিলেন উচ্ছল, বাধাহীন, মার্কস লেনিনদের বিপ্লবের সাথে একাত্ম, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজের মতো রোমান্টিক, গুস্তাভ ফ্লবের মতন সাহিত্যের নুডিজমের কাছাকাছি, কিংবা মডার্নিস্ট গোর্কি থেকে শুরু করে ইয়েসদের দ্বারা বর্ণিত তিনি নানা সাহিত্য ধারা দ্বারা সমৃদ্ধ হয়েছেন, মিশেছেন দেশের সেরা সাহিত্যিকদের সাথে এবং উদ্দীপ্ত শুধু হননি, অত্যঙ্গে ওঠার পথে গিয়েছেন। কালের কলস বলুন কিংবা লোকলোকান্তর বলুন, তার এই জীবনের প্রতিষ্ঠা। দ্বিতীয় শব্দটি উজ্জীবন, যেটা তিনি যেভাবে বেড়ে উঠি মানে লেখার মধ্যে উল্লেখ করেছেন। আমি তার এই জীবনকে পোস্ট স্বাধীনতা হিসেবে হিসেব করি এবং তাকে পরিপূর্ণ ভবিষ্যৎটার এক প্রাণবন্ত চৌকস কবি হিসেবে দেখি। তিনি এই সময়ে পেয়ে যান স্রষ্টার পরিচয়, পেয়ে যান সমন্বিত ভাবনার খোরাক, সোনালী কাবিন, মায়াবী পদ্মা, ভ্রমণ, মুঘলরা, আরব্য রজনীর রাজহাঁস, দেহ চর্চা এবং অন্যান্য কবিতা ইত্যাদির স্রষ্টা এই সময়ে। তিনি তার সৃষ্টি কৌশলতায় টপকে উঠেন শীর্ষের দিকে, আমি শীর্ষ বলবো না, শীর্ষের দিকে, এবং শুরু হয় কাব্যহিংসা। তিনি সোনালী কাবিন উৎসর্গ করতে যে লিখেছিলেন, উৎসর্গ শামসুর রহমান, ফজল শাহাবুদ্দিন, শহীদ কাদরী, আমাদের এককালের সখ্য ও সাম্প্রতিক কাব্যহিংসা অঙ্গ। তখন তিনি কাব্যহিংসার সম্মুখীন হয়েছেন। আর দ্বিতীয়টা আমি বলি সম্মোহন, যেখানে তিনি আধ্যাত্মবাদে চলে গেছেন, আকাশের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। তিনি লৌহে মাহফুজের থেকে ইঙ্গিত পান, তিনি লোকান্তর ছাড়িয়ে অন্য জায়গায় যাওয়ার চিন্তা করেছেন, তিনি পরপারকে নিয়ে সঠিকভাবে ভেবেছেন, তিনি হেরার আস্তরণ দেখেছেন। সেই সময়কার এটাকে আমি সম্মোহন বলেছি। এই সময় তিনি ইসলামের কাছে আত্মসমর্পণ করেন এবং নিজকে তার কলমকে এর জন্য কুরবানি করেন। তা হয় 1985 সাল থেকে বেরিয়ে আসে অসামরিক শোকগাথা, বখতিয়ারের ঘোড়া, সাপ মারা রাত এবং নতুন নতুন ব্যাখ্যা নিয়ে আসা ইতিহাস ভিত্তিক উপন্যাস ও প্রবন্ধ সমগ্র। আপনারা আমি কেন বলেছি যে নতুন ব্যাখ্যা নিয়ে আসা ইতিহাস, কারণ তিনি দেখাতে চেয়েছেন যে 1971 সালের আওয়ামী বয়ানও ঠিক না, 71 সালের অপর বয়ানও ঠিক না, তার মাঝখানে একটা রেখা আছে, সেই রেখায় তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন, তিনি সাক্ষী ছিলেন, চক্ষুষ দর্শক। এবং তিনি কাবিলের বনি এক পর্যায়ে বলেছেন যে এটা মানে মুখস্থ রাখো, এই ঘটনাটা এক সময় আমাদের বলতে হবে। সেখানে তিনি দেখেছেন যে রাজাকারদেরকে যেভাবে মারা হচ্ছে, ঠিক অনুরূপভাবে মুক্তিযোদ্ধাদের যেভাবে মারা হচ্ছে, তার একটা মাঝখানে রূপ আমরা পাচ্ছি। আমরা আশাকে বলছেন যে একটা উদ্দেশ্য নিয়ে আমরা যেন আড্ডা করে থাকি, একটু রিল্যাক্স করা, স্ট্রেস রিমুভ করা, কানেক্টিভিটি, দেয়ার আর সো মেনি বেনিফিটস আই বিলিভ। আজকের এই অনুষ্ঠান নিঃসন্দেহে অতীতের যে কোনো অনুষ্ঠান সে অনেক মানে অ্যাডভান্স, এবং আমাদের স্যারের উপস্থিতি, আমাদের বাড়ির উপস্থিতি আমাদেরকে এক অনন্য উচ্চতা নিয়ে গেছেন ইনশাআল্লাহ। কবি আল মাহমুদ সম্পর্কে আসলে একটা স্মৃতি, সেটা হলো যে 93 or 94 ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইভিনিং আই থিঙ্ক সাংস্কৃতিক সন্ধ্যা এই নামে একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে আল মাহমুদ সাহেব আমন্ত্রিত অতিথি ছিলেন, আমাদের মরহুম মল্লিক ভাই, মল্লিক ভাই উপস্থিত ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ গেস্ট ছিলেন। তো পার্সোনেটলি মাহমুদ সাহেবের থাকার ব্যবস্থা হলো আমার রুমে 3 দিনের জন্য। সো দেয়ার ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মি টু আন্ডারস্ট্যান্ড হিম, এবং অসাধারণ এই অনুভূতি, ওনার সাথে একান্ত কথা, একান্ত সময় কাটানো, বিভিন্ন জিনিস জিজ্ঞেস করা। আরেকজন লেজেন্ড ছিলেন, সে আমাদের এই যে এই ভদ্দায় মেঘনায় যমুনা সুরমা নদী তটে গানটা জাফর স্যার। সো আলহামদুলিল্লাহ উই হোস্টেড অল অফ দেম। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরবর্তীতে সময়ে ওনার যে ভিশন,
ইসলামিক রেনেসার যে আকাঙ্ক্ষা উনি আমৃত্যু শেষ পর্যন্ত এই আকাঙ্ক্ষা পোষণ করেই গিয়েছেন। এবং আমি প্রায় যখন ওনার কথা মনে পড়ে তখন আমাদের আজাদি ভাই বলছেন যে কিছু কিছু বিষয় ওনার অতীত আছে, যে অতীতগুলা খুব বেশি যে প্রেজেন্ট ছিল তা না, কিন্তু পার্সোনালি আমি যখন কোরআন স্টাডি করি আলহামদুলিল্লাহ কোরআনের একটা আয়াত আমি একটু শেয়ার করব যেটা আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। সেটা হচ্ছে সূরা আল ফুরকানের লাস্ট দিকের ভার্সে আল্লাহ বলছেন যে অনেকগুলো কথা বলেছেন এর আগে, যে যারা অপরাধী, অবিশ্বাসী, গুনাহগার তাদের জন্য অনেক কিছু হবে, অনেক বড় মানে আলোচনা। কিন্তু লাস্ট ভার্সে আয়েশা আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমালা আমিলান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। যে আল্লাহ ইচ্ছা করলে যদি কেউ তওবা করেন তাহলে তার আগের গুনাহগুলোকে শুধু মাফই করেন না, সেগুলোকে নেকে বদল করে দেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সো আমরা আজকের এই স্মরণ সভা এটা শুধুমাত্র একটা আড্ডাই না, ওনার জন্য একটা স্মরণ সভা। এই স্মরণ সভায় আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ ওনার জীবনের যত ভুল ত্রুটি আছে এগুলোকে আপনি নেকে বদল করে দেন ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের ডাকে আপনারা এখানে এসেছেন। আমাদের তাহের সাহেব বলেছেন যে আলহামদুলিল্লাহ ক্রিম সোসাইটির মেম্বাররা এখানে অনেক হাইলি এডুকেটেড সব মানুষরা এখানে। আপনাদের এই উপস্থিতি, আপনাদের এই অনুপ্রেরণা লমেটিক্স এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত শ্রদ্ধেয়, যদি আমরা দুজন একই ব্যাচে ঢাকা ইউনিভার্সিটিতে 1985-এ আমি যখন জিওলজিতে ভর্তি হই তখন উনি লতে ভর্তি হন। এবং আজকে এখানে উপস্থিত ডক্টর বারি ভাই এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই সলিসিটরকে এরকম একটা আড্ডার আয়োজন করার জন্য। আসলে ওই সালাম আজাদি ভাই যখন প্রবন্ধটা পড়েছিলেন, প্রবন্ধের ভিতরে অনেক কাহিনী থাকে। অজু করে সাহিত্য ওটার একটা গল্প আছে, যে অজু করে সাহিত্যটা এমনিতে ওটা শুনলে বা ইয়ে করলে মনে হবে যে একটু মানে নেগেটিভ সেন্সে মনে হবে, কিন্তু ওই রেফারেন্সটা ওনাকে ইয়ে করেছিল। আপনারা সবাই জানেন শেখ সাদি তার সমস্ত সাহিত্য রচনা করেছে বলা হয়ে থাকে জায়নামাজে বসে, এবং বেশিরভাগ সাহিত্য তার জায়নামাজে বসে রচিত। তো ওই রেফারেন্স দিয়ে তখন উনি বলেছিলেন যে আমি তো আর সাদির মতো অজু করে সব সাহিত্য লিখি নাই, এটা পরবর্তী এটা ব্যাখ্যা দিয়েছে। আপনারা জানেন, সবাই জানেন কত উপেক্ষিত ছিল আল মাহমুদ, কত উপেক্ষিত ছিল। আজকে লজ্জায় দেশ জাতির সম্পূর্ণরূপে তওবা করা উচিত যে এই দেশ জাতি আল মাহমুদের মতো কবিতাকে, কিন্তু আল মাহমুদ কখনই কেয়ার করে নাই। অথচ বাংলা সাহিত্য সংস্কৃতির এবং এই যে একজন বলে গেলেন যে এই বিপ্লবে 24-এর বিপ্লবে আল মাহমুদের কবিতা সর্বত্র পঠিত হয়েছে। সেই বক্তিয়ারের ঘোড়া থেকে শুরু করে তার সকল কবিতাই কিন্তু এই 24-এ উত্থান হয়েছে, এবং এই উত্থান আমাদেরকে কিন্তু ধরে রাখতে হবে। এই উত্থান ধরে না রাখতে পারলে আবার উপেক্ষিত হবে আল মাহমুদ। এবং আল মাহমুদের মতো কবিরা, আল মাহমুদের কবিতার যে আপনি যদি তার এই জন্মবার্ষিকীতে বেশ কয়েকটা লেখা আসছে যে আল মাহমুদের কবিতা, আপনি তো আব্দুল মান্নান সৈয়দ আমাদের সবাই জানেন যে সাহিত্য সমালোচকদের মধ্যে সবচেয়ে বড় সাহিত্য সমালোচক ছিলেন উনি। এবং সেই সাহিত্য সমালোচক যখন কবি আল মাহমুদকে তার কালজয়ী কবিতা, তার সোনালী কাবিন, আমি তো ওটা মনে করছিলাম যে কিছু আবৃত্তি করব, কিন্তু নোমান ভাই যে গান গেয়ে আপনাদের সামনে তার নোলকের কবিতারা সেটা গান গেয়ে শুনিয়ে দিয়েছেন, আমিও বলেছিলাম যে ওখান থেকে 2-1 লাইন আবৃত্তি করব। আল মাহমুদ, আমার সঙ্গে প্রথম আল মাহমুদের পরিচয় হয় যেভাবে বেড়ে উঠি না ওনার যে আত্মজৈবনিক উপন্যাস। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। এখানে সবাই অ্যাকচুয়ালি আমার থেকে বোধহয় বেশি জানেন কবি আল মাহমুদ সম্বন্ধে। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আসলে আমার এখানে বলা মনে হয় না কিছু আছে, বিশেষ করে ডক্টর কামরুল হাসান যে কথাগুলো বলে গেছেন, আমি হয়তো ওইগুলায় কিছু কয়েকটা কথা বলতাম। এইটি যে লিখে এসে ওনার লেখা সম্পূর্ণ রকম মানে লেফট থেকে রাইটে গেছে। এরপরের
তো ঘটনাগুলো আপনারা জানেন, উনি সংগ্রাম পত্রিকার সাথে আসছেন, তারপরে দৈনিক পূর্বক্ষণের সাথে আসছেন, এবং ওনার ধারাটা ওইদিকে গেছে। আর প্রথম আরেকটা জিনিস অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি, ওনার কিন্তু ছোটবেলাটা ইসলামিক পরিবেশেই শুরু হয়েছিল, এবং তারপরে উনি গেছেন লেফট দিকে, কিন্তু পরে আবার আল্লাহ ওনাকে ফিরিয়ে নিয়ে আসেন এবং ইসলামের খেদমত করার জন্য ওনাকে এস্টাবলিশ করেছেন। তো আমি মনে করি যে ওনার জীবনটা আমাদের সবার জীবন, আমরাও ওইরকম একটা, আমাদের কেউ যদি ভুল করে চলেও যাই, উনি যেভাবে ফিরে এসেছেন আমরা ইনশাআল্লাহ ওইভাবে ফিরে আসবো। আমার সাথে মাহমুদ ভাইয়ের সাথে সম্পর্ক অলমোস্ট 45 ইয়ার্স। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন ওনার সাথে আমার এরপরে 80 দশকের মাঝামাঝি যখন আমি বিপরীত উচ্চারণের পরিচালক ছিলাম তখন ওনার সাথে আমার ঘনিষ্ঠতাটা বেশি হয়। এই কারণে যে আমি যদি একজন কবিও না সাহিত্যিকও না, কিন্তু আমাকে পরিচালকের দায়িত্ব যখন দেওয়া হয় একজন সংগঠক হিসেবে, তো স্বাভাবিকভাবে তখন কবি আল মাহমুদের সাথে বিপরীত উচ্চারণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটা আমার পূর্ববর্তী পরিচালকদের মাধ্যমে হয়েছে, যে কারণে সেটা মেনটেন হয়েছে। এবং পরবর্তীতে আমরা অনেকবার ওনার বাসায় গেছি, ওনার সাথে বিশেষ করে মাহমুদ ভাইয়ের সাথে আরেকটা সম্পর্ক ছিল যে আমরা জেলাতো ভাই। আমাদের পারিবারিক পরিচালক আমরা নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া, আর উনি ছিলেন সরাইল উপজেলা, তো আমরা জেলাতো ভাই। সেই সত্ত্বেও একটা উনি আমাকে স্নেহ করতেন। আর তাছাড়া আমার পারিবারিক পরিচয়ের কারণেও মাহমুদ ভাই আমার প্রতি একটা বিশেষ স্নেহ ছিল। তো পরবর্তীতে আমি 90 সালে যখন বিলেতে চলে আসি, তো আজ থেকে প্রায় 25 বছর হবে, মাহমুদ ভাই যখন রসডেলে ওনার ভাগ্নের বাসায় আসছে, তখন আমার সৌভাগ্য হয়েছিল মাহমুদ ভাইয়ের শোফার হওয়া। উনি যখনই যেখানে যেতেন, নোমান আসো আমি ওখানে যাবো, আমি ছিলাম ওনার শোফার। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অত্যন্ত বড় সৌভাগ্য যে আমি মাহমুদ ভাই যতদিনই গ্রেটার ম্যানচেস্টারে ছিলেন, আমি মাহমুদ ভাইয়ের শোফার ছিলাম। ওনাকে ড্রাইভ করে নিয়ে গেছি যেখানে উনি যেতে চেয়েছেন, এবং আমরা তখন ম্যানচেস্টারে ওনাকে একটা সম্বর্ধনা দিই। সেই সম্বর্ধনার মানপত্র তখন লেখে বর্তমানে বাংলাদেশের প্রথম ফার্টিলিটি ক্লিনিকে যে প্রতিষ্ঠাতা ডক্টর মুশতাক আহমেদ। সেই মুশতাক তখন এখানে মাস্টার্স করতেছিল, তো মুশতাক যে এত বড় ভালো সাহিত্যিক আমার জানা ছিল না। মুশতাক একটা মানপত্র লেখে এবং পড়ে, তো সেখানে আমরা ম্যানচেস্টার একটা লাইব্রেরিতে ওনাকে আমরা সম্বর্ধনা দিই। আমি আজকে আপনাদের সামনে একটা গান গেতে চাই, মাহমুদ ভাইয়ের লেখা কবিতা, যেটা বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য গীতিকার, সুরকার এবং শিল্পী, অত্যন্ত জনপ্রিয় একটা নাম, আমিরুল মুমিনিন মানিক। এই মানিক এই গানটার সুর দেয়, এবং মাহমুদ ভাই খুবই খুশি হন এবং মাহমুদ ভাইয়ের সামনে এসে প্রথম গানটা গায়। তো গানটার কবিতাটা হলো নোলক। নোলক কবিতা। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, ও হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। ও বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছাড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত দিয়ে করে রে ঝিকমিক। আমার
কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন ফেরবার আলাম পাক, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। গানটা আমি গানটা গাওয়ার পেছনে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ব্যারিস্টার মুস্তাক ভাই আমাকে দুদিন আগে অনুরোধ করলেন, নোমান ভাই এই গানটা আপনাকে গাইতে হবে। গানটা আমি কখনোই গাই, সুতরাং আমি গত 24 ঘন্টায় গানটা আমাকে শিখতে হয়েছে। আসলে আমি আজকে ঘন্টা 2 আগে ম্যানচেস্টার থেকে এসেছি। তো সাইদ ভাই এবং মুস্তাক ভাইয়ের মধ্যে কারণে আমি বাসায় এসে ব্যাগটা রেখেই 7টাতে ট্রেনে চলে আসলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আল্লাহর অশেষ শুকরিয়া যে আমি এখানে আসতে পেরেছি। আমার আজকে এখানে আসার সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে সার্থকতা দিচ্ছে সেটা হলো দুজন বিশেষ ব্যক্তির সাথে সাক্ষাৎ। আমার দীর্ঘ সাহিত্য সাংস্কৃতিক জীবনের একজন অন্যতম পথিকৃৎ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় মাহবুবুল হক ভাইয়ের সাথে আজকে আমার প্রায় 36 বছর পর দেখা। এটা আমার জন্য অত্যন্ত গভীর আবেগের একটা বিষয়। আর আমি অধ্যাপক নজরুলদার নাম অনেক শুনেছি, ওনার সাথে কখনো দেখা হয়নি, আজকে ওনার সাথে দেখা হলো। এই দুজন ব্যক্তির সাথে দেখা হওয়ার জন্য আমি অত্যন্ত ধন্য মনে করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ, অনারেবল ভাইস চ্যান্সেলর ইসলামিক ইউনিভার্সিটি, শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার কলিগস এবং রোবোটিক পার্টনার্স সহ সবাইকে আবার আসসালামু আলাইকুম। আমি বক্তৃতার বদলে অথবা কথা বলার বদলে আমার শ্রদ্ধার শব্দগুলো পাঠ করে শোনার ইচ্ছা প্রকাশ করছি। এই গভীর অর্থবহ সন্ধ্যায় আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এক অনন্য গৌরব অনুভব করছি। আমরা আজ একত্র হয়েছি কবিতার অনুরাগী, ভাষার প্রহরী এবং ইতিহাসের প্রহেলিকা নিমগ্ন সেই হৃদয়গুলোর সঙ্গে যারা শ্রদ্ধায় স্মরণ করছেন বাংলা সাহিত্যের এক দুর্দমনীয় দীপ্তিমান ও চিরস্থায়ী কণ্ঠস্বর কবি আল মাহমুদকে। আল মাহমুদ কেবল একজন কবি নন, তিনি ছিলেন সময়ের সজাগ বিবেক। তিনি কালি দিয়ে নয়, লিখেছেন মাটির গন্ধ, মানুষের দীর্ঘশ্বাস আর ইতিহাসের না বলা কথাগুলোর স্পন্দন। তার কবিতা ছিল নদীর মতো, একদিকে শান্ত কোমল বৃষ্টি ভেজা মাটির গন্ধে মেশা, অন্যদিকে প্রবল স্রোতের মতো, যেখানে ছিল বিদ্রোহের ডাক, শোষণের বিরুদ্ধে অনমনীয় উচ্চারণ। তিনি শুধু লিখেননি, তিনি জাগিয়ে তুলেছেন। এমন সব নীরবতাকে ভেঙেছেন যা সমাজ বহুদিন ধরে চাপা দিয়ে রেখেছে। তিনি প্রশ্ন করেছেন যেখানে প্রশ্ন করাটা ছিল বিপজ্জনক। তিনি লিখেছেন যখন লেখা মানেই ছিল নিজেকে আগুনে দাহ করা। আজ আমরা যারা কলম হাতে নেই, শব্দ দিয়ে প্রতিরোধ গড়ে তুলি, আমাদের প্রতিটি উচ্চারণে তার সাহসিকতা প্রতিফলিত হয়। আল মাহমুদের উত্তরাধিকার কাগজে নয়, তা বয়ে চলে আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় এবং আমাদের সংগ্রামে। আসসালামু আলাইকুম। আমি তো জাতিগতভাবে ইঞ্জিনিয়ার, এরপরে অ্যাকাউন্টেন্ট। সাহিত্যের সাথে সত্য কথার কোনো সম্পর্ক নাই, কিন্তু কবি আল মাহমুদকে আমি জানতাম একজন ইসলামিক সাহিত্যিক বা হিসেবে, কিন্তু ওনার অতীত আমার চিন্তায় ছিল না, সবসময় ওনাকে পজিটিভলি জানতাম। এবং প্রথম আমি ওনাকে জানি, আমার একজন বললো যে সে তো রাজা। এরপরে আমি ওনার কিছু পড়ে টড়ে দেখলাম 71 হিস্ট্রি নিয়ে, আমার কাছে একটা মিক্সড মনে হয়েছে উনি যা লিখছে। আর আজকের আড্ডায় এসে ওনার ব্যাপারে আরো অনেক বেশি জানলাম। আমি সত্য কথা আগে কিছুই জানতাম না। তো ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আরো কিছু আড্ডা হইলে জয়েন করার ইচ্ছে আছে।
ঠিক আছে, এই জন্যই। আর লমেটিককে ধন্যবাদ এরকম প্রোগ্রাম করার জন্য। ইনশাল্লাহ আমরা আগামীতে আসবো। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত অতিথি কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদকে অনুরোধ করছি। আমি আল মাহমুদের দুটো লাইন আবৃত্তি করার চেষ্টা করব। রাফাত মাহমুদ তার 29 সহযাত্রীর কাফনের উপর এখন ফুরফুরে মৌসুমী হওয়ার দাপাদাপি, জুই ফুলের গন্ধে ভরে যাচ্ছে প্রতিটি কাফন, প্রতিটি নৌকায় গুঞ্জরিত হচ্ছে প্যালেস্টাইন, প্রতিটি কিশোরীর ইজ্জতের উপর ডুবিত আছে স্বাধীনতার পতাকা। আমি মনে করি বিশ্বের অবিচার অনাচার স্বাধীনতাকামী মানুষদেরকে যদি আমরা স্পৃহা দিতে হয়, তাহলে আমি ছোটখাটো একজন রাজনীতিবিদ হিসাবে আপনাদের সবাইকে রাজনীতিতে আহ্বান জানাচ্ছি। আপনারা এক একজন এখানে যারা লয়ার আছেন, এক একজন এমপি হওয়ার যোগ্যতা আছে, কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে। আপনি যদি কাউন্সিলর হন তাহলে আপনার ছেলে এমপি হবে, আপনার ছেলে যদি এমপি হয় তাহলে আপনার নাতি হাউস অফ লর্ডসের মেম্বার হবে। আমরা যদি ডিসিশন মেকিং প্রসেসে যদি না যাই, ডিসিশন মেকিং টেবিলে যদি না যাই, তাহলে মিলিয়ন মিলিয়ন মানুষ আমরা ডেমনস্ট্রেশন করব রাস্তায়, মাত্র 80 জন সিজফায়ারের পক্ষে ভোট দেবে। So we need to take the decision right now. সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া কবিতাটি আবৃত্তি করব। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্তের সমাধান, ভারতীয় অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভিতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশ মাথা রাখতে চায় না বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি, মাতৃস্থলের পাশে দু চোখ কচলে উঠে দাঁড়াবে। বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কিশোর কাঁপছে, আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে। না, এখনো সে শিশু। মা তাকে কোলে ভোলানো ছড়া শোনায়, বলে বালিশে মাথা রাখো তো বেটা, শোনো বখতিয়ারের ঘোড়া আসছে, আসছে আমাদের 17 সোয়ারি, হাতে রাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর। সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড় দৌড়, বলে কে মা বখতিয়ার? আমি বখতিয়ারের ঘোড়া দেখবো। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন। আল্লাহর সেফায় তিনি, দুঃখীদের রাজা। যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা, সেখানে আসেন তিনি। খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি, দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে, দেখো দেখো। মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক, তুলোর ভিতর অশ্বকুরের শব্দে স্বপ্ন তার নিশান ওড়ায়। কোথায় সে বালক? আজ আবার হৃদয় কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তেই ফয়সালা, ভারতী হোক বিচারক, আর স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা। ধন্যবাদ। কবি আল মাহমুদের কালজয়ী কবিতার স্রষ্টা, ওনার একটা কবিতা আমাদের মিছিল, এই কবিতাটা আপনারা অনেকেই, বিশেষ করে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাসগুলোতে যে কাওয়ালি সন্ধ্যা হয়েছে, সেখানে আপনারা হয়তো এই কবিতা আবৃত্তিটা দেখেছেন। তো সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের মিছিল আল মাহমুদ। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মাঝে এই কাফেলায় এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহব্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন, কোনো অবস্থায়,
কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে চলছি। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখে হবে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা, আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামব না। জাযাকাল্লাহু খায়র। আবৃত্তি করছি কবি আল মাহমুদের আমাদের মিছিল কবিতাটি। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনও বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্ত সবুজ হয়ে উঠেছিল মুথার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যায় ভূপৃষ্ঠে নাই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পথনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমঙ্গিকার মধু গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখোপায় আগামী উষ্ণার্দয়কালে নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা, আমাদের বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি,
আমরাও থামবো না। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমরা এই আল মাহমুদের যে আলোচনা করতেছি, ঠিক একই সময়ে বাংলাদেশে দুইটা মানে ঘটনা ঘটে গেছে। একটা হচ্ছে আপনার জানেন যে মাইলস্টোনের ঘটনা, মাইলস্টোনের ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। স্যার আজকে প্রোগ্রামে আসার আগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের একটা শোক প্রস্তাব নেই এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে। তো আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই প্রেসিডেন্ট আমাদের তারিক খান ভাই এখানে আছেন, তো তারিক খান ভাইকে বলবো যে এই শোক প্রস্তাবটা স্থগিত করার জন্য, এবং আমরা সেটা গৃহীত হবে। এবং তারপরে আমরা ছোট্ট একটা মোনাজাত করবো স্যারের মাধ্যমে এই শোক সংতপ্ত পরিবারের জন্য এবং যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবো। আমি তারিক খান ভাইকে একটু এখানে আসার জন্য অনুরোধ করছি। উনি হচ্ছেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকের প্রেসিডেন্ট তারিক খান ভাই। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এই ব্যাপারে আমি আমাদের অ্যালামনি পক্ষ থেকে শোক প্রস্তাব করছি। আশা করি কমিটির সবাই এটাকে অনুমোদন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط. الله الرحمن الرحيم আমাদের এই মাজমুআকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশে যে দুর্ঘটনায় আমাদের সন্তানরা ইন্তেকাল করেছে, ইয়া আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। ইয়া আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ গাজার যে সমস্ত শিশুরা না খেয়ে মরতেছে, ইয়া আল্লাহ খানার জন্য 9 লক্ষ মারা গেল, ইয়া আল্লাহ তুমি তাদের উপর রহম করো। ইয়া আল্লাহ তাদেরকে সেখান থেকে উদ্ধার করো এবং সেখানে আমাদের জন্য সালাহুদ্দিন পাঠিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সমস্ত দোয়া এবং আমাদের সমস্ত ইবাদত কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. থাকে হয়ে নিরূপায় তীব্র শীতে যন্ত্রণাতে কাঁধে অসহায় পায় না খেতে তোমার আমার দিন কাটে বেশ কষ্ট ওরাই পায় সবাই এসো কাঁধে কাঁধ মিলায় অভাবী আর দুঃখী মানুষের ঝড় তুফান এলে ওদের ভাঙে বাসস্থান
সাগর